নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আজকে শুভ মহালয়া, সকলেই জানেন। তো আমি কি বলবো, আজকে থেকে দেবী পক্ষের সূচনা হলো। তো আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ভাবছিলাম যে একটা জ্যান্ত দুর্গা বলে একটা অনুষ্ঠান শুরু করবো এবার মেয়েদের নিয়ে। তো আমাদের সঙ্গে একজন রয়েছেন আজকে, আপনারা সকলেই জানেন, আমি আগে পোস্ট দিয়েছিলাম যে তিনি একাধারে বিভিন্ন কর্ম, মানে আমি তো অবাক হয়ে যাই একটি মেয়ে হয়ে যে এত কাজ করে। তিনি একটি বুটিক সামলান, তিনি কবিতা লেখেন, তিনি আবার ফিল্ম ডিরেকশনও করেন, আবার চিত্রনাট্যকার, মানে সমস্ত কিছু। আপনারা সকলেই প্রশ্ন করবেন, আসুন তার সাথে আমরা আলাপ করে দিই। দীপান্বিতা, তোমাকে অনেক অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। তো প্রথমেই তোমার থেকে শুনবো। প্রথমে যেটা আমরা শৈশবের কথা শুনি, তোমার শৈশবের কথা একটু বলো। আমার শৈশব, আচ্ছা, প্রথমে সকল দর্শককে, ফেসবুকের সকল সোশ্যাল মিডিয়ার সকল দর্শক বন্ধু এবং আমার গুণীজন শ্রদ্ধেয় দাদা দিদিদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভকামনা। আজকে একটি শুভ দিনে আমি একটি এরকম গুণী মানুষের পাশে বসে লাইভ করব, এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। জয়ন্তদাকে অনেক অনেক ধন্যবাদ। আমার শহর দুর্গাপুর, দুর্গাপুর আমার জন্ম শহর একদম। আর তোমার বাড়ির কাছে আমাদের গর্ব, সত্যি আমাদের। আমি ভাবি যে দুর্গাপুর থেকে একটি মেয়ে সিনেমা করছে কলকাতার মানুষজনদের নিয়ে, এটা সত্যি আমার গায়ে কাটা দেয় যে কিভাবে কি করছো। তোমার সমস্ত পথ চলাটা শুনবো। তো তার আগে তুমি তোমার শৈশবের কথা বলো। আমার ছোটবেলা, আমার বাবা ছিলেন ডিএসপির এমপ্লয়ি, সেজন্য আমার ডিএসপি মেন হাসপাতালেই আমার জন্ম। আর আমি তাদের মুখে গল্প শুনেছি, আমার অভিভাবকদের মুখে, তাদের নাকি বিয়ের পরে প্রথম কোয়ার্টার ছিল 21 নম্বর এডিসন রোড। তুমি তো চলো চেনোই সব থেকে। হ্যাঁ, চিনি। তো তারপরে আমার স্কুলিং বিজনেই, প্রথমে আইনস্টাইন প্রাইমারি, তারপর ডেভিডিয়ার, তারপরে পরবর্তীতে আমি জিএমপিএসএ ক্লাস 12 পর্যন্ত পড়েছি। তারপরে বাইরে চলে গেছি, ইকোনমিক্স অনার্স ছিলাম, বিষ্ণুপুরে চলে গেছিলাম। বৈবাহিক সূত্রে 2004-এ বিয়ে হয়। তারপরে তাছাড়া আমি এমসিএ করেছি সেন্ট জেভিয়ার্স থেকে, সেই সময়টা কলকাতায় ছিলাম। এরকম অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমি দুর্গাপুরের প্রতি টান আমি কমাতে পারিনি। সেটা আমার মতো, দুর্গাপুরের মানুষজন সবাই খুব জানেন, সবাই আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন বলেই আমি এত কিছু করতে পারি। আর জয়ন্তদা একটু বেশি বললো, আমি এত কিছু করি বলে মনে হয় না, চেষ্টা করি। না, তুমি করছো তো সত্যি। তাই আমরা খুবই, আমাকে অনেকেই বলেছে যে বিভিন্ন তোমার যে এই জার্নি। আচ্ছা, তোমার এই কাজ নিয়ে প্রথমে বলো, তুমি কি কি কাজ করো? সিনেমাটা পরে আসছি। আমি কাজ করি, তোমার একটা তো বুটিক আছে মনে হয়, খুব সুন্দর একটা বুটিক চালা। আমার ছোট কন্যা, আমি সবার আগে কাজ করতাম, আমি শিক্ষকতা করতাম দুর্গাপুর ওমেন্স কলেজে, আমি পড়াতাম বিসিএ স্টুডেন্ট, যেহেতু আমি এমসিএ বলে। তো তারপরে আমার 2 কন্যা হওয়ার পরে আমার এখানে একটু ব্যাঘাত ঘটে আর কি চাকরি জীবনে, তখন আমি সেখান থেকে, এবং তার মাঝখানে আমি পুরুলিয়া যে কাশীপুর যে রাজবাড়ি, সেখানে যে জেকে হয় স্কুল, সেখানেও আমি 4 বছর শিক্ষকতা করেছি। তারপরে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম, যেহেতু আমার কাছে সার্টিফিকেট ছিল ফ্যাশন ডিজাইনিং এর, স্কিন কসমেটোলজি, সেজন্য আমি চলে আসি হচ্ছে ব্যবসায়। এবং লাবণ্য নামে আমি একটি বুটিক প্রতিষ্ঠান, সেটা না সিটি সেন্টার নয়, সেটা প্রথমে ছিল আমার বাড়ির নিচে। কারণ যেহেতু আমার 2 কন্যা, আমার যখন ছোট কন্যা 6 মাস, তখন এটা আমার শুরু হয় এই জার্নি। ওকে কোলে নিয়েই আমি আমার ক্লায়েন্টদেরকে শাড়ি সেল করতাম। তারপরে সেটা ব্যাংক কলোনিতে যায়, ব্যাংক কলোনি যেটা মিশন হাসপাতালের কাছে। পরবর্তীতে সেটা এখন আবার আমার বাড়ির একদম কাছেই অবস্থিত একটি দোকান ভাড়া করি আমি আপাতত চালাই, বুটিক এবং একটি মেয়েদের নিজস্ব মেয়েদের স্যালন। বাহ, সত্যি। তাহলে আজকের দিনে তো মেয়েরা কোনো কালে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সত্যি তোমাকে দেখে আরও মেয়েদের এগিয়ে আসা উচিত। আচ্ছা, তারপরে শুনবো তারপরে কিভাবে তোমার এই জার্নিটা। আচ্ছা, তোমার তো পুনে ফিল্ম ইনস্টিটিউটের কোনো অভিজ্ঞতা, মানে সিলেবাস করা নেই না? হ্যাঁ, তাও তুমি সেভাবে কে তোমাকে এই পথটা দেখালো? পথ দেখানো বলতে আমি ছোটবেলা থেকে লেখালেখি করি, লেখালেখি করতে ভালোবাসি, এবং সবাইকে, প্রতিটা মানুষকে, প্রাণীকে, গাছকে আমি খুব ভালো অবজার্ভ করি। ছোটবেলা যখন মা গল্পের বই পড়ে লেখালেখিও তো করো, তোমার কবিতার বই আছে? আমি খুব ছোট, আমি স্কুল ম্যাগাজিন থেকে আমার লেখালেখির জীবন শুরু। পরবর্তীতে যখন আমার মানে একটু অভিজ্ঞতা বাড়ে, তখন বুঝতে পারি যে শুধু লেখার মধ্যে আবদ্ধ থেকে বোধহয় এত মানুষের কাছে পৌঁছানো যাবে না, কারণ অনেক কিছু গল্প বলার আছে সবাইকে। তো তখন এই চিত্রের মাধ্যম আমি বেছে নিই।
আচ্ছা, সেটা শুরুটা একটু বলো। তোমার প্রথম সিনেমা মানে মেজবাড়ি না? না, প্রথম সিনেমা হচ্ছে আমার আজ সারাদিন, 2020-তে যেটা রিলিজ হয়, আজ সারাদিন। আমি সম্পর্ককে খুব গুরুত্ব দিই, প্রত্যেকটা সম্পর্ককে, সে মা ছেলেরই হোক, ভাই বোনেরই হোক, প্রেমিক প্রেমিকারই হোক বা দাম্পত্যের হোক। সেই গল্পটা কি তোমারই লেখা? হ্যাঁ, আমারই লেখা। আমার অলরেডি 8টা শর্ট ফিল্ম হয়েছে। আর শর্ট ফিল্ম যদি বলো দাদা বেছে নেওয়া, এটা কারণ যে আমরা তো সবাই খুব বিজি, আমরা তো বেশিক্ষণ কোথাও আটকে থাকি না, ছোট কবিতা পড়ি, ছোট গল্প পড়ি, তো সেই জন্য আমি শর্ট ফিল্মের মধ্যেই আছি, যাতে খুব তাড়াতাড়ি করে একটা কিছু বলে দিয়ে লোকের মধ্যে ঢুকে পড়তে পারি। আচ্ছা, তো শর্ট ফিল্ম, কিন্তু তোমার মেজবাড়িটা তো বড় ফিল্ম মনে হয় না? না, মেজবাড়িও তোমার শর্ট ফিল্ম, কিন্তু মেজবাড়ি হ্যাঁ আমার কমার্শিয়াল। এমনি ফিল্ম আর শর্ট ফিল্মে কি তফাৎ সেটা বলো। এমনি পূর্ণদৈর্ঘ্যের আমরা যেটা চলচ্চিত্র বলে যেটা বুঝি, এখন আগে তো স্বল্প দৈর্ঘ্যের কোনো চলচ্চিত্রের ব্যাপার ছিল না, আগে ছিল হচ্ছে চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য মানে হচ্ছে সেটা ছিল আগে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা হলে সেটাকে আমরা পূর্ণদৈর্ঘ্য বলতাম। কিন্তু এখন ওই যে বললাম খুব ব্যস্ত আমরা সবাই, তাই এখন মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ অনেকটা। তুমি যে শর্ট বলছো তার মানে আমি ভাবছি যে 20-30 মিনিটে, সেরকম তো নয় না। আমি যেগুলো করি দাদা সেগুলো 30 মিনিটের, 30 কি 35 এর মধ্যেই আমি করি। আর এমনি এখন পূর্ণদৈর্ঘ্য বলতে ওই 1 ঘন্টা 10 মিনিটকে পূর্ণদৈর্ঘ্য বলা হয়। তো কিন্তু পূর্ণদৈর্ঘ্যের ক্ষেত্রে হল রিলিজের একটা ব্যাপার থাকে এবং আরো অনেক কিছু কমার্শিয়ালাইজেশনের ব্যাপার থাকে, এবং সেটা খুব বড় বাজেটের ছবি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে সেগুলো হয় না, ইউটিউবে এগুলো দেওয়া যেতে পারে, এগুলো হল রিলিজের জন্য অপেক্ষা করে থাকে না। তো এটাই কি ওটিটি প্ল্যাটফর্ম না সেটা আলাদা? না, ওটিটি মানে তোমার যেগুলো হচ্ছে ওয়েবে, মানে মোবাইলে ওয়েবের মাধ্যমে যে সিনেমার যে প্ল্যাটফর্ম সেটাকে ওটিটি বলে। আমার মেজবাড়ি যেরকম ওটিটিতে আছে, ক্লিক যেটা অ্যাঞ্জেল ডিজিটাল যে মাধ্যম, যে ইউটিউব চ্যানেল, যাদের আর্কাইভে উত্তম কুমারের সমস্ত সিনেমা রক্ষিত আছে, তারাই আমার এটা নিয়ে নেয় মেজবাড়ি, তাদের ওটিটিতেও আছে, এবং ইউটিউবে যে তাদের যে নিজস্ব চ্যানেল অ্যাঞ্জেল ডিজিটাল বেঙ্গলি মুভি, সেখানেও মেজবাড়ি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার প্রথম আমাদের সঙ্গে দেখছি অমিয়দা দেখো, হ্যাঁ খুবই ভালো। তো আমি বলছি যে তোমার যে মেজবাড়ি, তার আগে যে দুটো বললে যে এগুলো কি একটু দর্শকদের বলো, আমরা তো সিনেমা সংক্রান্ত পরিচিত নই, যে চরিত্র নির্বাচন থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে ক্যামেরা দেখা, সেগুলো কি সব তোমাকে নিজেই করতে হয় না আরো টিম আছে তোমার? না দাদা, যখন ধরো একটুখানি প্রথম যখন আমি শুরু করি আজ সারাদিন দিয়ে, তখন আমার পাশে চারপাশে তো শহর শুধু দুর্গাপুর, তো দুর্গাপুরের মানুষজনের সাপোর্ট বা ভালোবাসা আমি সবসময় পেয়েছি। তো সেটাতে আমাদের যে বিশিষ্ট বাচিক শিল্পী মিতা রায়চৌধুরী, উনি আছেন, আমাদের নিজাম স্যার আমার খুব শ্রদ্ধার একজন মানুষ, নিজাম স্যারকে বলা মাত্রই উনি রাজি হয়ে যান। এরকম দুর্গাপুরেরই 5-6 জন মানুষ নিয়ে এই সিনেমাটা আমি করি। সুরভিদিও কি আছে তোমাদের সঙ্গে? সুরভিদিকেও মাঝে মাঝে দেখি সিনেমার শুটিং করতে। না, উনি আমার সাথে নেই, উনি আলাদা পৃথক ভাবে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দুর্গাপুরেই একটি যে ফিল্মের উপরে কাজ করতো বা মিউজিক ভিডিও বা ভিডিও করতো যারা, 9 সান স্টুডিওটির নাম, তাদের সঙ্গে একত্রিত করেছে। হ্যাঁ, ওরা আমার ক্যামেরার কাজগুলো, এডিটের কাজটা ওরা করেছে, কিন্তু গল্প আমার, চিত্রনাট্য আমার, এবং রিহার্সালও ধরো আমার বাড়িতে বা অন্য কোথাও হয়েছে। সঙ্গে দিশাইদা দেখছেন, দিশাইদা দেখুন, আমাদের সত্যি খুব গর্বের, আমাদের দীপানিতাকে পেয়েছি আমরা সম্মানিত বোধ করছি আমাদের সাহিত্য আড্ডায়। তো লিখেছেন, তোমাকে অভিনন্দন, কণাতেই পূর্ণতার অধিক সম্ভাবনা, তোমার কাজ আমাদের উল্লেখযোগ্যতা দেয়। সত্যি তাই, তোমার কাজ থেকে আমরা তো আগে সেরকম কাউকে দেখিনি, তুমি যেটা পথ দেখাচ্ছ দুর্গাপুরে। তো আমার বক্তব্য, আচ্ছা এরপরে কি তোমার ভবিষ্যতে আরো মানে বড় দৈর্ঘ্যের কিছু বইয়ের, কিছু পূর্ণ দৈর্ঘ্যের বই করার ইচ্ছা আছে কি? দেখো, আমি কখনো মনে করি না যে আমার হোয়াট নেক্সট, আমি সবসময় কাজের হোয়াট নেক্সটটা খুব ভালো বুঝি, কিন্তু হোয়াট নেক্সট মানে আমার অ্যাচিভমেন্ট, যে পূর্ণ দৈর্ঘ্যের করলেই আমার অ্যাচিভমেন্ট হবে বা ওটা আমারটা আপলিফমেন্ট, সেটা কখনোই নয়। আমার কাছে একজন লেখক হিসেবে, একজন চিত্র পরিচালক হিসেবে আমার কাছে তোমার সাকসেস সেটাই যখন আমার ছবিটা অনেক বেশি জন দেখবে। তো এর থেকে আমার মনে হয় যে আমরা যেরকম তোমার যতটা মানে স্পিডি লাইফে আমরা আছি, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, ওরা 10 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি ওরা একটা জায়গায় স্থির হয়ে থাকে না, সঙ্গে সঙ্গে মোবাইল স্কিপ করে দেয়। তো স্বল্প দৈর্ঘ্যের ছবির থেকে আর অন্য কোনো ভালো মাধ্যম হতে পারে না ওদের মাথায় ঢোকার জন্য, ওদের বোধকে নাড়া দেওয়ার জন্য। তো আমি স্বল্প দৈর্ঘ্যতেই থাকবো,
পূর্ণদৈর্ঘ্য যাওয়ার আমি চেষ্টাও করি। আমি একটা কথা বলছি, তুমি যে সিনেমাগুলো করছো, দুর্গাপুরে তো একটা চলচ্চিত্র চর্চা কেন্দ্র হলো সম্প্রতি, সেটার সঙ্গে কি তুমি কোনোভাবে যুক্ত? তাহলে আমরা একটু দেখতে পারি, মনে করো যে সেখানে কোনো দেখানোর প্রিমিয়ার শো করার ব্যবস্থা করলে কিছু মানুষজনকে ডেকে, সেরকম কি কোনো চিন্তা ভাবনা আছে তোমার? হ্যাঁ, সেখানে রূপক দাস আমাকে দুবার বলেছেন সেখানে আসার জন্য বা সেখানে ক্লাবে জয়েন করার জন্য। দাদা আসলে কি বলতো, আমি যেহেতু ছবির কাজটা করি, তো ওই জন্য আমাকে কলকাতাতেও একটি বাসস্থান রাখতে হয়েছে, সেটা হচ্ছে দমদম। তো সেজন্য মাসে তোমার আমি 15 দিন কি 20 দিন আমাকে কলকাতায় থাকতে হয়, কারণ ওখানে না থাকলে আমি টেকনিক্যাল ব্যাপারগুলো থেকে আলাদা হয়ে যাই। আর যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি মানে তো ধরো কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, তো সেই জন্য আমি দাদাকে এটা বলেছি যে আমি নিশ্চয়ই, আমার শুভকামনা আছে তোমাদের সঙ্গে, আমি নিশ্চয়ই ওটার সাথে আছি, কিন্তু আমার প্রত্যহ যোগাযোগটা আমার ঠিক মতো ওদের সাথে হচ্ছে না। যদি পরে তোমার উপায় আসে নিশ্চয়ই আমার ছবিও সেখানে আমি। সেটা কিভাবে দেখানো যাবে তোমার কি? সেখানে তোমার দেখো এখন যে মেশিনগুলো থাকে আমরা হলে সেই মেশিন, মানে প্রজেক্টর, হ্যাঁ প্রজেক্টর যেটাকে বলে। তো ধরো আমার কাছে তো হার্ড ড্রাইভে আমার ছবিগুলো আছেই, তো সেখানে হার্ড ড্রাইভ থেকে প্রজেক্ট করা যেতে পারে ছবিগুলো। আচ্ছা 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 আচ্ছা। তো তাহলে তোমার ছবিগুলো নিয়ে একটু বলো, যে চরিত্র নির্বাচন, তোমার ছবিতে মনে হয় খেয়ালি দস্তিদার, তারপর আরো যারা ছিলেন তাদের সঙ্গে তোমার কিভাবে আলাপ হলো, এগুলো একটু বলো, মানুষ যদি জানতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার প্রথম আমি যখন একটা ছবি করি লকডাউনের ঠিক পরে, সরি 2020 মানে মার্চে লকডাউন হলো 20 তারিখে, ঠিক মার্চের লকডাউনে এক সপ্তাহ আগে আমার একটি ছবি প্রিমিয়ার ছিল হচ্ছে কলকাতা পিয়ারলেসিনে। সেটাতে প্রথম আমি, তার আগে আমার মিউজিক ভিডিওতে প্রসূন গায়ন বলে কলকাতা ইন্ডাস্ট্রি একজন অভিনেতা ছিলেন, আর বাইলেন যেটা আমি কলকাতায় রিলিজ করলাম প্রেস রিলিজ করে, সেখানে এসেছিলেন হচ্ছে প্রখ্যাত কিংবদন্তি শিল্পী মাধবী মুখোপাধ্যায়। তো এরকম অনেক মানুষকে আমি সেখানে পেয়েছিলাম, এবং খেয়ালি দিও সেখানে আমন্ত্রিত ছিল। তারপরে পরবর্তীকালে মন কলম যে কবিতার বই আমার প্রকাশ পায়, আপনারা দেখুন আমি দেখাচ্ছি যে এই যে দীপানিতার একটি বই মন কলম, ও সত্যি এত কাজ করে, এত গুণের গুণান্বিত, আমি বলে শেষ করতে পারবো না। কবিতাও লেখে, ফিল্ম টিকাটে। আচ্ছা, তারপর বলো। তো সেই মন কলম যে কবিতার বই, যেটি হচ্ছে কবি সুবোধ সরকার যার মুখবন্ধ লিখেছিলেন, ওনার হাতেই বইয়ের প্রকাশ, আর সেখানেও খেয়ালিদি আসে। তো তখন খেয়ালিদিকে আমি একটু প্রস্তাব দিয়েছিলাম যে তুমি কি আমার ছবিতে একটু অভিনয় করবে, কারণ খেয়ালিদির মতো একটা খুব ভালো নাট্যশিল্পী উনি নিজেও পরিচালক। আমাদের সঙ্গে লাকি রয়েছেন, লাকি লিখেছেন শুভ সকাল এসে গেছে। হ্যাঁ লাকি, দেখো খুবই আজকে আমাদের শুভ মহালয়ার দিনটা সার্থক হলো। আমাদের সামনে রয়েছেন জ্যান্ত দুর্গা বলা যেতে পারে, যে যিনি দশভূজা, কত কাজ করছেন সত্যি আমি তো বলে শেষ করতে পারবো না। তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আচ্ছা বলো। তো তখন আমি প্রস্তাব দিই। এবার আমি যখন দাদা চিত্রনাট্য লিখি, তখন না আমি চিত্রনাট্য লেখার সময় আমার অভিনেতা এখানে কে হতে পারে, কার মুখ দিয়ে এই বাক্যগুলো বলানো যেতে পারে, সেটা আমার মাথায় সবসময় রিলেটেড থাকে। তো তার ফলে আমি আগেই আমার চরিত্র নির্বাচনটা হয়ে যায়, কাকে দিয়ে আমি কাজটা করাবো। আচ্ছা, সেই হিসেবেই আমি ডায়ালগগুলো লিখি। এটা মনে হয় সত্যি সব ডিরেক্টরই হয়। আমরা যেমন সত্যজিৎ রে থেকে শুরু করে তাদের কথা পড়েছি বইয়ে, দেখা তো হয়নি কখনো। তারাও এই প্রসেসেই চলে, যে আগে একটা ইমাজিনেশন করে নেয়, ভেবে নেয় যে আমার একে দিয়ে এই চরিত্রটা, সত্যজিৎ তো ড্রয়িং করতো সব থেকে বড় কথা। হ্যাঁ, অমিয়তা লিখছে ভালো লাগছে, কিন্তু তোমার ফেস পুরোটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ না, আসলে মোবাইলে তো এটা, আমার তো ক্যামেরা নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমার ফেস না দেখা গেলেও হবে। আজকে যে এসছে দীপানিতা, ওকে দেখুন, তোমরা প্রশ্ন করো একটু। তো তারপর কি বলছিলে জানো তুমি? তারপর সেখান থেকেই ধরো খেয়ালিদের সাথে আমার আলাপ, এবং তারপর দিদিকে প্রস্তাব দেওয়া। আর বিশ্বনাথ বসু এবং দেবদূত ঘোষ যারা ছিলেন মেজ বাড়িতে, হ্যাঁ তারাও বিখ্যাত সমস্ত অভিনেতা, এবং গত 30-35 বছর ধরে তারা ইন্ডাস্ট্রিতে আছেন। তো সেক্ষেত্রে তাদেরকে আমি স্ক্রিপ্ট নিয়ে গিয়ে বলেছি, স্ক্রিপ্ট দেখে তাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বাড়িতে কখনো গেছি, কখনো বা তারা যে স্টুডিওতে ধরো কাজ করছেন সেখানে যেতে হয়েছে, তারা একদম জায়গা যেরকম বলেছেন আর কি। তো তাদের সবার কাছে আমি একটাই, তার মানে তুমি তো কেউ তোমাকে একটু সাপোর্ট করছে, নইলে এই যে এদের সঙ্গে যোগাযোগ করা, ফোন নাম্বার জোগাড় করা, এটাও তো একটা খুব বড় ব্যাপার, তাই না? হ্যাঁ অবশ্যই। কি বলতো, আমার কন্টেন্ট গুলো বা আমার গল্পগুলো যখন আমি যাদেরকে বলেছি, তারা সেই গল্পটা শুনে আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে।
মানে এই সাপোর্টটা আমি সবার থেকে পেয়েছি। সবারই যেন মেজবাড়ি গল্পটাও কি তোমার লেখা? না, মেজবাড়ি গল্পটা লেখা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ, কিন্তু উনি তো যেহেতু বিদেশে ওনার হোস্টেল লাইফ ছিল, তো ওটা ইন্ডিয়ানাইজেশন করেছি হচ্ছে আমি, এবং গল্প বিন্যাসটা আমার, চিত্রনাট্যটা একটু চেঞ্জ, চিত্রনাট্যটা হ্যাঁ চেঞ্জ করেছি। আচ্ছা 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 আচ্ছা, বলো। আচ্ছা এটা একটু কি শোনা যাবে, একটু হিন্টস? হ্যাঁ, তোমার এই যে ধরো বৃদ্ধ বয়সে যে একাকিত্ব, সেই নিয়েই গল্পটা। যে ভদ্রমহিলা ভীষণ স্মার্ট, তাই উনি ওল্ড এজ হোমে না গিয়ে উনি একটি নর্মাল মেসে এসে উঠেছেন, যেখানে বিভিন্ন বয়সের লোকজন সঙ্গে তাকে এন্টারটেন, উনিও হবেন এবং উনি এন্টারটেন করবেন। কিন্তু লাস্টলি উনি যেটা বুঝতে পারলেন যে গ্রে হেয়ার হয়ে গেলে এবং যার ফ্যামিলির কোনো সাপোর্ট থাকে না, তাকে মোটামুটি কেউ পছন্দ করে না। এরপরে উনি নানা ফন্দি আটতে থাকেন এবং লাস্টলি উনি বোঝান যে সবাই একসাথে বেঁধে বেঁধে থাকার নামই হচ্ছে জীবন। সত্যি তাই, সত্যি এই কথাটা, এটা খুব ভালো বললে। আমাকে একজন বলেছিল যে বৃদ্ধাশ্রমের নামটা একটু পরিবর্তন হওয়া উচিত। বৃদ্ধাশ্রম কেন হবে? তো অনেকে তো স্বেচ্ছায় যাচ্ছেন, এবং এখনকার যেটা হয়েছে যে অনেকে সেখানে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন, লেখালেখি করছেন, সেখানে সকলের সঙ্গে বেশ ভালো কাটছেন। এবং আমাদের সঙ্গে চলে এসেছেন পূর্ণচন্দ্রবাবু, যেটা আমাকে পূর্ণদা বারবার বলেছিল যে তোমাকে জিজ্ঞেস করতে, ফিল্ম এডিটিং থেকে শুরু করে সমস্ত প্রসেসটা। পূর্ণদা আপনি একটু দেরিতে এলেন, দীপা অলরেডি অনেকটা বলেছে, তাও আরো কিছুটা শুনবো। বলো তোমার। আচ্ছা তুমি কি, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে তুমি তোমার যে এই যে কাজ, তার আগে যে একটা প্রস্তুতি, তার জন্য কি তুমি সিনেমা দেখো নিশ্চয়ই? বিদেশি সিনেমা কি দেখো? হ্যাঁ, সে তো অবশ্যই আমি ধরো দেখি। আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল এই পথে আসার জন্য, সেটা হচ্ছে তোমার বুদ্ধদেব দাশগুপ্ত, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার। কারণ বুদ্ধদেব দাশগুপ্ত বা তরুণ মজুমদার এনারা কিন্তু কেউই প্রথাগত অর্থে সিনেমা বানানো শিখে এই কাজে আসেনি। তাই আসলে কি বলতো দাদা, প্রশ্ন করেছে তুমি এই মাধ্যমটিকে বেছে নিলে কেন? হ্যাঁ, একটু আগে বলেছিল, আরেকবার বলো পূর্ণদার কাছে। মাধ্যমটিকে বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে, ভেতরে অনেক কথা আছে, অনেক আবেগ জমা আছে, যেগুলো আমি চাই সবাই শুনুক। তো মানুষ যেহেতু এখন প্রচন্ড বিজি, আমরা যদিও বা নিজের লেখা 4 বার পড়ি, অন্যের লেখা তো একদমই পড়ি না এবং শুনিও না, সে ধৈর্য আমাদের থাকে না। তো সিনেমা একটি এমন মাধ্যম যেখানে একটা ছবি চলবে এবং গল্প চলবে। তো যদি এই মাধ্যম দিয়ে দাদা কোনোভাবে ঢুকে পড়া যায় অন্যের মাথার মধ্যে, মনের মধ্যে। বাহ, খুব সুন্দর বললে। আচ্ছা, তারপর তুমি যেটা বলছিলে যে সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত কবিতা লিখতেন, সত্যজিৎ রায় তো সাহিত্য সৃষ্টির। আর তোমার শুনলে খুব ভালো লাগবে, গর্ববোধ হবে। আমার যে ছবির কথা বললাম বাইলেন, যেটা কলকাতা পিয়ারলেসিনে আমি করেছিলাম হচ্ছে প্রেস রিলিজ, সেটাতে বুদ্ধদেব দাশগুপ্তকে আমি নিজে গিয়ে নেমন্ত্রণ মানে ইনভিটেশন কার্ড দিয়ে এসেছিলাম। তো উনি সেখানে একটি ভয়েস রেকর্ড, কারণ উনি ওই প্রোগ্রাম মার্চে হয়, উনি জুনে মারা যান, তখন ওনার তখন একদিন পর ডায়ালিসিস চলছে। উনি একটি এত সুন্দর ভয়েস রেকর্ড করে আমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ওই দিন, সে আমার কাছে মানে চিরস্মরণীয় মুহূর্ত। এটা বাহ, সত্যি তাই। এগুলো তোমার একটা খুব ভালো একটা প্রাপ্তি। এগুলো নিয়ে পরবর্তীকালে লেখালেখিও করতে পারো। আচ্ছা, তোমাকে যদি বলি, আমি প্রশ্ন করি, তোমার প্রিয় 10টি সিনেমার নাম বলো। তুমি বলো দেখি। প্রিয় 10টি সিনেমা এই মুহূর্তে আমার মনে পড়বে কিনা জানি না, তবে একটি বলবো যে পথের পাঁচালী অতি অবশ্যই। আরেকটা হচ্ছে তোমার, যদি তুমি হিন্দিতে আসো তাহলে এই যে ওয়েব সিরিজগুলো হচ্ছে পঞ্চায়েত বা এই ধরনের, এগুলো আমার একটু বেশি বিশেষ করে আমাকে টানে। এছাড়া সত্যজিৎ রায়ের প্রচুর সিনেমা আছে যেগুলো খুবই ভালো, দর্শকরা সেগুলো জানেন। তো মোটামুটি আমার কাছে সিনেমা বলতে দাদা, আমার কাছে সিনেমা সহজলভ্যতা বা সিনেমা আমার কাছে কখন ভালো লাগে, যে মাধ্যমেরই সেটা হোক না কেন, যে ছবিটা যেটা যাচ্ছে বা যে গল্পটা যেটা যাচ্ছে, সেটার সঙ্গে মানুষ যখন নিজেকে রিলেট করতে পারে। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন বলছি যে আগেকার দিনে যেমন মানুষ, আমরা ভাবতাম ছোটবেলা থেকে দেখে এসেছি, আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম একটা ভাগ ছিল, কিন্তু এখন তো এই বিভেদটা অনেকটাই উঠে গেছে আমার মনে হয়। কারণ প্রত্যেকটা সিনেমাই এখন কিন্তু প্রত্যেকটা মানে যে সেরকম যে স্টার কেন্দ্রিক সিনেমা হচ্ছে সেরকম নয়, মানে নায়িকা কেন্দ্রিক সিনেমা নয়, একটা চরিত্রকে নিয়ে তাদের একটা তাদের যে একটা বিভিন্ন ফাংশন থাকছে সমগ্র। তোমার কি মনে হয় যে আর্ট ফিল্ম বা
কমার্শিয়াল ফিল্ম এ দুটো কি এখনো আলাদা, বা এদের মধ্যে কি কিছু বিভাজন আছে? না, বিভাজন তো দাদা অবশ্যই আছে, কারণ কমার্শিয়াল ফিল্ম যেটা, সেটা থেকে আমরা মানে একদম, যদি আমি একদম স্ট্রেট ভাবে বলি, কমার্শিয়াল ফিল্ম থেকে আমরা কখনো একটা সোশ্যাল মেসেজ আশা করতে পারি না। এটা হচ্ছে অনলি ফর এন্টারটেনমেন্ট। 3 ঘন্টা আমার কাজের ব্যস্ততা, পারিবারিক থাকে, অনেক কমার্শিয়াল ফিল্মে তো মেসেজ থাকে, তো সেগুলোকে আমি পুরো ফুল কমার্শিয়াল বা পুরো এন্টারটেইনিং ফিল্ম বলতে পারি না। সেটা অনেকটা আর্ট ফিল্ম লাগোয়া। আর আর্ট ফিল্ম যেগুলো তৈরি হতো, যেগুলোকে আর্ট ফিল্ম যেগুলোকে আমরা দাগিয়ে দিই, সেগুলো সবসময় হচ্ছে সামাজিক একটা চঞ্চলতা নির্ভর, একটা সামাজিক আবেগ, সামাজিক, সেখানে একটা কোনো মেসেজ সবসময় থাকবে। এখনকার দিনে যেহেতু মানুষ নিজেই প্রচন্ড চিন্তিত, ক্লান্ত, তো ভাবি যে যেটুকু আমরা দেখব সেখানে অ্যাকচুয়ালি দেখো, প্রত্যেকে তো আমরা নিজেদের জীবনে একটা করে নায়ক নায়িকা, আমরা তো অনবরত আমরা অভিনয়ই করে যাচ্ছি। তো সেই জন্য এখন ওই সুন্দর হ্যান্ডসাম এরকম নায়ক নায়িকার আর কোনো মানে প্রাধান্য নেই সমাজে। গল্প কেন্দ্রিক, যেই গল্পটা হচ্ছে আমার তোমার কথা বলে, সেই গল্প কেন্দ্রিক। আমাদের সঙ্গে হীরকদা রয়েছেন। হীরকদা, অনেক ধন্যবাদ। স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন খুবই একজন বিশিষ্ট চিত্র পরিচালক, আমাদের সকলের গর্ব। আজকে মহালয়ার দিন। হীরকদা লিখেছেন, দীপা অত্যন্ত গুণী, আমাদের গর্ব, ওর অনেক কাজের স্বার্থে আমি পরিচিত। সত্যি তাই, সত্যি তাই, সারা দুর্গাপুরে আমরা ওর জন্য গর্বিত। তো বলো দীপা, তারপরে কি বলছিলে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলো। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, সমাজ আমাকে যেরকম ভাবে ব্যথার জায়গাগুলো দেখিয়ে দেয় দাদা, আমি তার ওপরেই গল্প লিখি, এবং তার থেকে একটা আমি মানে একটা কোনো সমাধান সূত্র একটা বার করার চেষ্টা করি। কারণ আমাদের এখন সবকিছু আছে, সময় আছে, দামি মোবাইল আছে, ব্যস্ততা আছে, যেটা আমরা একদম হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে বোধ। সত্যি বোধ, সম্পর্ক, মানবিক সম্পর্কগুলো অনেক নীতিবোধটা হারিয়ে যাচ্ছে। সত্যি তাই, যে সোশ্যাল মিডিয়া খুললেই যে এত খুন মারপিট, মানে মানুষের নীতি শিক্ষার কোথাও যেন একটা, এবং অনেকে, আমি নিজে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, কিন্তু আমার মনে হয় যেন কোথাও ধর্মের প্রয়োজন আছে। ধর্ম মানে কিন্তু অনেকে একটা ভুল ভাবে যে পুজো করা, পুজো আর্চা, কিন্তু আমি কোনো রিলিজিয়াস নই, কিন্তু আমি আধ্যাত্মিক মানুষ, আমার মধ্যে একটা স্পিরিচুয়াল বোধ আছে। এটা মনে হয় খুব দরকার আজকের দিনে, যে এত নৃশংস, এত হানাহানি। দীপা, তোমার কবিতা শুনবো, একটু বলো দেখি। দীপার এই যে বইটি, হীরকদা, যারা দেখছেন, পূর্ণদা, এই যে হীরকের দীপার এই বইটি মন কেমন, এই বইটি থেকে মন কলম, এখান থেকে কয়েকটি কবিতা শুনে নিই। তুমি মোবাইল থেকেও পড়তে পারো। হ্যাঁ, মোবাইলটা পড়ে নাও, তারপরে বই থেকে পড়ো। নমস্কার, আমাদের সঙ্গে যারা রয়েছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ মহালয়ার পূর্ণ লগ্নে শুভ মহালয়া সকলকে, এবং শারদীয়ার শুভ উৎসবের এক শুভেচ্ছা রইল। সকলের পুজো খুব ভালো কাটুক। দীপা, কবিতা পড়ো। হ্যাঁ, আমি ঠিক কবিতা পড়ছি, সবাই দেখো কিরকম লাগছে। আমি জেগে থাকি, আমি সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও জেগে থাকি, চোখে জল দিই শুধু তোমায় দেখবো বলে। আমি ঘরকন্যা করে 2 দিস্তায় কলম ঘষেও অপেক্ষা করি, সোজা হয়ে বসি দুজনে গল্প করব বলে। 3য় বিশ্বযুদ্ধের ভয় ট্রাম্প দেখালেও, চীন তাইওয়ানকে বিরক্ত করলেও আমি কালো কাচে রং করব না, 20 ওয়াটের 2টো টিউব জ্বালিয়ে বসে থাকবো শুধু তোমায় দেখবো বলে, হাত ধরে বসবো বলে। ঘুমিয়ে গেলে তুমি চলে যাও যে। বাহ, খুব অসাধারণ কবিতা। তোমার কবিতা আমি পড়েছি, বেশ আমার খুব ভালো লাগে যে তোমার মধ্যে একটা বেশ রোমান্টিক ভাব আছে, এবং মানুষের একটা ভালোবাসা বা এই যে বার্তাটা, এগুলো খুব একটা এই সময়ের জন্য। তোমার বই থেকে শুনি আর একটা কবিতা। আমার দাদা, এবং আমার মনে হয় যে তুমি খুব আশাবাদী, মানে নিরাশার কথা বলতে চাও না, মনে হয় একদম হতাশার কথা। আমার সবসময় খালি দাদা এটা মনে হয় যে যদি মানুষে প্রেম থাকে, সে দাম্পত্যেই হোক বা রিক্সাওয়ালা আর সাওয়ারিতেই হোক, এবং আমাদের মহারাজরাও এই কথাই বলে যে ধর্ম হলো পরার্থপরতা এবং ভালোবাসা। শুধু ভালোবেসে যাও মানুষকে, এর থেকে আর বড় কিছু নেই। আর তোমাকে আর পুজো করতে হবে না, তুমি একদম মানুষকে ভালোবাসো, এটাই ঠিক। আর বাড়িতে বাড়িতে যদি প্রেম থাকে, তাহলে প্রেম থাকবে পাড়াতে, প্রেম থাকবে গ্রামে শহরে, প্রেম থাকবে রাষ্ট্রে।
আলাদা করে নতুন করে প্রেম বলে সিগন্যালটা থাকলে ভালো, খুব ভালো। মালতী দিও রয়েছেন আমাদের সঙ্গে, জয়েন করেছেন, ধন্যবাদ মালতী দি। দীপা আমাদের প্রচন্ড দুর্গাপুরে খুব গুণী মেয়ে, অনেকটা অনুষ্ঠান হয়ে গেল, আপনারা শুনুন। মন কলম থেকে আমি পরের কবিতা পড়ছি। রাস্তা, গাছেদের রাস্তা কবিতার নাম, আমার প্রথম কবিতা মন কলমের। রাস্তার আলো ঢেকে দেওয়া কয়েকটা বন্ধু গাছ রোজ পাশাপাশি এসে দাঁড়ায়। আমি কিছুতেই ওদের রাস্তার গাছ বলি না, বলি গাছেদের রাস্তা। কি যে অদ্ভুত নিয়মানুবর্তিতা, পাতা বেয়ে জল চুইয়ে কিছুটা পড়ছে গোড়ায়। প্রতিবার ভাবি ঠিক এখানেই এই আলো আধারির আদরে একটা ছবি বানাবো, নাম হবে গাছেদের বেড়াতে আসা। তারপর ভাবি না থাক, গাছেদের বন্ধুত্বের আর প্রেমের গল্প অন্যরকম হোক, বিয়ে বা বিচ্ছেদে পরিণতি নয়। রাস্তাটা আমায় পার হয়ে যায়, চাঁদের আলোয় কতবার দেখেছি ঘনিষ্ঠ হতে। দিনের বৈশাখে আবার ওরা অন্য রূপে দয়াশীল, পথিককে ছায়া দেয় প্রেমিকা, আর প্রেমিক ব্যস্ত শালক সংশ্লেষে। বাহ, সুন্দর সুন্দর। পড়ো আরেকটা কবিতা, পড়ো আরেকটা। মালতী দি লিখেছে, সুপ্রভাত দীপা জয়ন্ত, ভালো লাগছে, এখনই এলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ মালতী দি। দেখুন অনুষ্ঠান অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, অনেক কথাই বলেছে দীপা, আরও আমরা ওর মুখ থেকে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারাও করতে পারেন। সুমনা মুখার্জিও দেখছেন, ধন্যবাদ সুমনা, খুব ভালো থেকো। আমার পরের কবিতা মন কলম থেকেই, মায়া, যেটা আমাদের মধ্যে থেকে একদম চলে যাচ্ছে বলে আমরা খুনোখুনি করছি, হিংসা করছি, দ্বন্দ্ব করছি, এবং একে অপরকে কথা বলার জন্য, মন্তব্য করার জন্য যে মুখের ভাষা ব্যবহার করছি, এক একজন শিক্ষিত মানুষ, তা বড় বেদনাদায়ক। সত্যি তাই। হ্যাঁ, আমি ফেসবুক বলে আমার না থাকতে ইচ্ছে করে না, মানে এত হিংস্র মানুষ, এবং এত মানে সত্যি এই জিনিসটা আমরা ছোটবেলায় দেখি। সরিতে এর কোনো মানে মলম হয় না। আরেকটা জিনিস দীপা, তুমি দেখেছো যে জিনিসটা আমি ইদানিং লক্ষ্য করেছি, যে রাস্তায় কোনো কিছু একটা ঘটলে কেউ পড়ে আছে, কেউ কাউকে মেরে চলে গেল, কিন্তু মানুষ তাকাচ্ছেও না, মানুষ চলে যাচ্ছে। আমি মিডিয়াতেও দেখছি, আমি নিজের অভিজ্ঞতাও দেখছি, যে একজন অ্যাক্সিডেন্টে পড়ে গেল, রাস্তায় পড়ে আছে, কেউ আসছেও না। মানে এই জিনিসটা কতটা আমাদের একটা অসহায় লাগে, যে মানুষ কোন দিকে চলে যাচ্ছে। এবং সামাজিক অবক্ষয়টা দাদা জানো তো 8 থেকে 80 সবাই কিন্তু আমরা এই সামাজিক অবক্ষয়ের মধ্যে আছি। আমরা শুধু কোণে ঠেসে দিচ্ছি হচ্ছে বা দোষারোপ করছি হচ্ছে ইয়াং জেনারেশনকে, যে এই জেনারেশন নষ্ট হয়ে গেল, মোটেও না, আমরা প্রত্যেকে কিন্তু দূষিত হয়ে গেছি এই অবক্ষয়ের জন্য। পরের কবিতা মায়া। বাঁশকাঠি, চাল, মার্জারিন, দামি স্টিলেটো এসব লাগে না আমার বাঁচার জন্য, শুধু মাদকতা মেশানো একটা মায়া লাগে। রোজ নতুন অপেক্ষা, নতুন স্বপ্ন, হিসেবহীন দায়বদ্ধতা, আরো বেঁধে বেঁধে থাকা। প্রখর শীতেও হাত মোজা, করসোল, টুপি এসব লাগে না আমার, জানি জাপটে আছো তুমি। খুব সুন্দর। আচ্ছা দীপা, আমি পরবর্তী কিছু প্রশ্ন সিনেমা সংক্রান্ত করছি। যে এই যে অনেকে বলে যে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে একটা লবি বাস থাকে, বা একটা কি বলবো, যে নিজের লোকদের, পরিচালকরা নিজেদের লোকদের, এরকম কি তোমার কি মনে হয়েছে যে কাজ করতে গিয়ে কোনো? দেখো দাদা, আমি শুধু ইন্ডাস্ট্রিকে এটা বলে মানে দোষারোপ করব না, এ তো আমাদের আমাদের হ্যাঁ আমাদের যে শহর, প্রিয় শহর, সেখানেও আছে, রাজ্যেও আছে, জেলাতেও আছে, সব জায়গায় আছে। কারণ অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে তার বন্ধুর ভালো হোক এটা কেউ চায় না, এটা খুব পরিষ্কার কথা। যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার থেকে 1 ইঞ্চি নিচে, ততক্ষণ পর্যন্ত সে আমার বন্ধু। আর তুমি যদি ইন্ডাস্ট্রির কথা বলে, এটুকু বলতে পারি, যারা মহানগরীতে থাকে, মহানগরীর যারা গুণী ব্যক্তি বলে, বিশিষ্ট মানুষ বলে যারা নিজেদের মনে করে, তারা মফস্বলকে বড্ড ঘেন্না করেন। একদম, সে গানের ক্ষেত্রেই হোক, সিনেমার ক্ষেত্রেই হোক, কবিতার ক্ষেত্রেই হোক, গল্পকারের ক্ষেত্রেই হোক, এটা করেন। কেউ মফস্বল থেকে তো এখন ভালো ভালো কবিতা ভালো উঠে লেখক, একদম মানে বুদ্ধদেব দাশগুপ্ত যে আমাদের বিখ্যাত চলচ্চিত্রকার, মানে দেশে বিদেশে উনি এসেছিলেন হচ্ছে
পুরুলিয়া থেকে একদম। এবং ওনার ছবিতে পুরুলিয়া সেই রুক্ষ মাটি, পুরুলিয়ার কথা অনেকবার উঠে আসে একদম। তার ফলে দেখো বোধ, মানুষের যদি বোধ থাকে, শিল্পীর থাকে হচ্ছে একটা বড় হৃদয়, তার সঙ্গে একটু কিছু গুণ, দুটো মিলে তো শিল্পী তৈরি হয়। তো শিল্পীর তো জন্মস্থান কোথায় হবে এটা তো কেউ বলে দিতে পারে না, সব জায়গাতেই শিল্পী। তবে হ্যাঁ, যারা আমরা মফস্বলে থাকি, যারা আমরা কলকাতায় গিয়ে নিজেদেরকে প্রমাণ করার জন্য সবসময় লড়ি, তাদের লড়াইটা একটু বেশি। এবং দ্বিতীয় লড়াইয়ের যেটা আমি সম্মুখীন হই দাদা, সেটা হচ্ছে মহিলা হিসেবে। পুরুষ অনেক কিছু করতে পারে, পুরুষ স্বীকৃতি সহজে পায়, পুরুষ হয়ে এটা করা সহজ। সমাজে তো মহিলা পুরুষ বলে কোনো বিভেদ নেই, তবে তোমরা বলতে পারবে ভালো যে বিভেদটা হয়তো আছে, কোথাও আছে। তো তাহলে তোমার মহিলা এত কিছু করবে এটা মেনে নিতে আজও খুব ব্যথা পায় পুরুষ। তো সেই জন্য আমার লড়াইটা দুদিক থেকে চলে। একটা হচ্ছে দুর্গাপুর থেকে গিয়ে সেখানে একটা প্রতিষ্ঠিত হওয়ার লড়াই, এবং আমার কথায় ক্যামেরা অন হবে, ক্যামেরা শাটডাউন হবে, এবং আমি একসঙ্গে 60টা মানুষকে ফ্লোরে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনক্লুডিং দ্য টপ মোস্ট অ্যাক্টার্স। এটা সত্যি করেই আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা লড়াই। মাথা ভীষণ ঠান্ডা রাখি। তোমার আগে আমি বলছি যে তোমার সঙ্গে কি অপর্ণা সেনের সাক্ষাৎ হয়েছে কি? একটু সাক্ষাৎ করার একটু যোগাযোগ হবে হয়তো পরবর্তীকালে, তার কাছ থেকে শিখতে পারবে। কিন্তু অপর্ণা সেন বা মীরা নায়ার থেকে শুরু করে অনেকেই পরিচালনা করছেন বা করেছেন এই বিখ্যাত সমস্ত। তো তুমি এটা ঠিকই বলেছো যে নতুন হিসেবে একটা সমস্যার একটা সৃষ্টি হয়। যদি তোমার ব্যাকগ্রাউন্ডে কেউ থাকেন এই ইন্ডাস্ট্রি, তাহলে যেরকম সব কাজেই সুবিধা হয়। যখন আমাদের কলকাতার মানুষজন বোম্বেতে যান কাজ করতে, তাদেরকেও কিন্তু চুনোপুটির মতনই ট্রিট করা হয়। একদমই তাই, সেটা সকলেই বলে। কারণ বড় ক্ষেত্রে গিয়ে বলে না, সেই রাঘব বোয়াল, বড় জলে গিয়ে সবাই ক্ষুদ্র হয়ে যায়। তো কোন ক্ষেত্রে কাজ করছি সেটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তবে আমার কাছে এটা কখনোই মনে হয় না, কারণ আমার সঙ্গে যখন যাদের কাজ হয়, কাজটা হয়ে যাওয়ার পর কাজটার যে একটা অন্য মাত্রা তৈরি হয় কাজটা রিলিজের পর বা সম্পূর্ণ হওয়ার পর, তখন আমাকে সবাই বড্ড ভালোবাসে এবং খুবই আশীর্বাদ করে। অবশ্যই সেটা একটা প্রমাণ তো হয়ে যায়, প্রমাণিত। আচ্ছা, অসিত দা লিখেছেন, অসিত বরণ দাস খুবই একজন বিদগ্ধ মানুষ, যে আজকে আলোচনা খুব সুন্দর, একটু আলাদা ধরনের, নিজে গল্প লিখলেন, চিত্রনাট্যও লিখলেন, শুটিংও করলেন, সব ঠিক আছে, কিন্তু এমন কখনো মনে হয়েছে কি যে যা চেয়েছিলেন তা ঠিকমতো প্রকাশ হলো না? তখন কি মনে হয়, অথবা কি করেন? চলচ্চিত্রে কাব্যিক প্রকাশ কিভাবে সম্ভব? আপনি নিজে কবি, তাই এই প্রশ্নটা এসে গেল। না মানে এবার দাদা কি বলুন তো, যখন আমি ছোটবেলা থেকে, একটু আগেও যেটা বললাম, যে আমি কিন্তু পাঠ্য বইয়ের যে গল্প বা কবিতা, সেটা আমি কিন্তু নিজে পড়ার থেকে না আমার মা পড়ে দিলে আমার বেশি ভালো লাগতো। মানে আমার যেন অন্তরে প্রবেশ হয়, সেটা হয়। কিন্তু অন্য পড়লে, নিজের কবিতাও অন্য পড়লে একটা অন্যরকম। তো তার ফলে আমি যখন একটা গল্প পড়ি, আমার কিন্তু মাথার ভেতরে ভিডিওটা চলতে থাকে। বা যখন আমি কিছু 4 লাইন যদি আমি কবিতাও লিখি, আমার কিন্তু যদি একটা ঘরের কথা লিখি, যেমন আমার কবিতা আছে 3 কোণা রোদ, একটা ত্রিভুজ রোদ এসে বিছানায় পড়েছে, আমি কিন্তু অ্যাজিউম করব যে বিছানার বেড কাভারটা গ্রিন কালারের, আর রোদটা এসে এখানটায় পড়েছিল যেখানে একটা ফুল আঁকা ছিল। তার ফলে একটা ভিডিও সবসময় চলতে থাকে। তো যেহেতু গল্পগুলো আমার নিজের লেখা, মানে সবচেয়ে আলটিমেট কিভাবে প্রকাশ করলে একটা ছবি, একটা আলোর একটা ছটা এবং একটা সঙ্গে সুর দিয়ে আমি দর্শকের মধ্যে ঢুকে পড়তে পারবো, সেটা সবসময় আমার টান থাকে। মানে প্রি প্রোডাকশনটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা সবসময় বলি না যে সাধনা করে তৈরি থাকা। তুমি যে কোনো কাজের আগে তুমি আগে প্রচন্ড ভাবে প্রস্তুত হও, যেটা বক্তব্য, তোমার বক্তব্য মানে প্রত্যেকটা লাইন ধরে ধরে, এবং তোমার মাথার মধ্যে সেটা ঘুরতে থাকে। আমার মনে হয় সব পরিচালকেরই তাই হয়, তারা এইভাবে ইমাজিনেশন করে, এইভাবে আমরা সাজাবো, এইভাবে আমরা শুটিংটা করবো। আচ্ছা, আর আমার মানে ওটা একটা দোষ বা গুণ আমি জানি না, তবে আমি একটা কাজে যখন ঢুকি তখন কিন্তু বাকি সমস্ত জানলাগুলো আমি বন্ধ করে দিই। তখন আমি ভুলে যাই যে আমি 2 সন্তানের মা, আমি রান্না করতে জানি, আমি মানুষের চুল কাটতে জানি, আমি শাড়ি ডিজাইন করতে জানি, আমি এভরিথিং ভুলে যাই। এবং একদম যদি আমি অভিনয় করি ছবিটাতে, আমি সেই মানে চরিত্রটা হয়েই সারাদিন থাকি। সে যেমন করে কথা বলবে, যেমন করে হাসবে, যেমন করে উপেক্ষা করবে মানুষকে, সবটা নিয়ে। এবং আমি অদ্ভুতভাবে একটা আশীর্বাদ পেয়েছি। আমার ছবিতে এখনো পর্যন্ত যারা কাজ করেছেন, কলকাতার যারা প্রখ্যাত শিল্পী, তারা সারাদিনে অন্তত একটা কাজের আগে আমাকে 10 বার ফোন করেন, তুই কি চাইছিস,
কিরকম টি শার্টটা কিরকম ভাবে পরবো, টাইট ফিট হবে না কি, ঘড়ির সময় থাকবে না চশমা থাকবে, তুই কি চাইছিস, মানে ফ্লোরেও দাদা, মানে এটা আমার খুব বড় একটা প্রাপ্তি তাদের কাছে আমি খুবই নগণ্য। এবং আমার প্রচুর প্রচুর শেখার আছে। তারা এটাই প্রফেশনাল বলে, দেখো দেখো কতটা প্রফেশনাল তারা। এই যে তারা বারবার, আমি শুনি যে অমিতাভ বচ্চন এখনো এসে ডিরেক্টরকে জিজ্ঞেস করে কিভাবে কি করব, মানে সমস্তটা ডিরেক্টরের মতো, সত্যি নিজের তো নিজের ইয়েটা রাখে না, সত্যি তাই। আরো কিছু অভিজ্ঞতা বলো দীপা, আমরা শুনতে চাই সত্যি। এটা খুব বড় একটা প্রাপ্তি। এবং তারপরে ধরো যেটা পূর্ণদা একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে এডিটিং, সিনেমার 3টে ভাগ হয়। একটা হচ্ছে প্রি প্রোডাকশন, মানে যেটাকে আমরা বলি হচ্ছে নেট প্র্যাকটিস করে তারপর তো আমরা গ্রাউন্ডে নামি। সেটা কি ক্যামেরায় করো না? না, ক্যামেরায় নয়। তখন দাদা সমস্ত টিমকে নিয়ে, মানে একদিন থাকে ধরো অ্যাক্টিং, মানে অ্যাক্টরদের সঙ্গে ওয়ার্কশপ, অভিনয়টা করে তুমি দেখাও। হ্যাঁ, অভিনয় করে আমি দেখাই না, তারা তো ধরো মানে এখনো পর্যন্ত যারা বড় মাত্রার খুব অভিনেতা তাদেরকে বলতে হয় না, তাদেরকে আমি খুব ভালো করে না মানে ক্যারেক্টারটাকে ঢোকাই, ক্যারেক্টারটাকে খুব ভালো আমি তাদের সামনে ড্র করি যে এ কিন্তু এরকম বয়স, কিন্তু সে এরকম মনে একদম ভাবে না। বা ধরো মানে এই ভদ্রলোক নিরামিষ খান, সেটাও তো আমি ছবিতে কোথাও দেখাবো না যে ভদ্রলোক নিরামিষ খান বা ভদ্রলোক ধূমপান করেন না, কিন্তু এটা আমাকে অভিনেতার মাথায় দিতে হবে, কারণ তার অভিব্যক্তি, তার পার্সোনালিটি পুরো চেঞ্জ হবে এই দুটো ইনফরমেশনের জন্য। এইগুলো চলে হচ্ছে আমাদের প্রি প্রোডাকশনে। এরপরে ধরো লোকেশন, যেখানে আমি করবো মাঠের মাঝখানে কি চারতলা বাড়িতে, সেই জায়গায় বারবার করে যেতে থাকি হচ্ছে আমার টেকনিক্যাল পার্সনদের নিয়ে, যেমন ক্যামেরা, যেমন ধরো লাইট, ওদেরকে বোঝাচ্ছি আমি এই সময় ধরো আমি করব দুপুর 12টায় একটা জায়গায় শুট, কিন্তু আমি ছবিতে চাইছি আমেজটা আনতে ভোর 6টার। আচ্ছা, সাপোজ ধরো মহালয়ার দিন ভোর 6টা দেখাতে চাইছি, তাহলে পাশে একটা কাশবন দুলবে বা একটা হালকা একটা তোমার শীতের একটা আবহাওয়া ওষ একটা ভেতরে ঢুকবে, তার জন্য ধরো আমি লোবান, যেটাকে আমরা বলি ধুনো জ্বালিয়ে সেটাকে রিক্রিয়েট করি। এই মানে আমার যে পরের যে ছবি মুক্তি পাচ্ছে অসহ্য, সেখানে হচ্ছে মিডল এজ ক্রাইসিস, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেই নিয়ে আমারই লেখা গল্প, যে আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, সবাই সবার সঙ্গে অসহ্য হয়ে গেছি, এই নিয়ে খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। তো সেটা এই যে একটা ধর রিলেশনশিপটা তো ভালো নেই, স্টেবল নেই, রুক্ষ আছে, তো সেই জন্য বিশ্বাস করবে না, আমি ওই চরম চৈত্র মাসের শেষ আর গ্রীষ্মের শুরু, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, সেখানে টেম্পারেচার হচ্ছে 52, আমি সেই সময় শুট করেছি ওখানে গিয়ে কারণ আমার মনে হয়েছিল যে ওই রুক্ষতাটা, ওই যে একটা কর্কশ ভাব, একটু হারিয়ে যাওয়া ভাব, সেটা আমাকে ওই ছবিতে দেখাতে গেলে সেটা কিছুভাবে রিক্রিয়েট করা যায়। আমি ভাবি যে একটা জিনিস কত সহজে হয়, সহজে কিছু হয় না, মানে ডিরেক্টরদেরও কত কষ্ট করতে হয়, মানে ফিল্ম অ্যাক্টর তো হ্যাঁ আমরা সিনেমায় দেখি ভাবি যে বুঝি এসিতে বসে শুটিং হচ্ছে বা এরকম কিছু। মানে একটা ধরো 15 মিনিট যদি তোমরা সিনেমা দেখো ছবিতে, সেই 15 মিনিটের জন্য ধরো আমরা 4 দিন দিই শুট করতে, আর 2 মাস দিই হচ্ছে প্রি প্রোডাকশনে। সত্যিটাই অসাধারণ। আচ্ছা, তোমার এই কথাটা বললে যে আমার খুব ভালো, তোমার যে নিশ্চয়ই বাড়ি থেকে প্রচন্ড সাপোর্ট রয়েছেন, মানে বাড়ির মায়ের দিক, মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি বা হাজবেন্ডের একটা সাপোর্ট নিশ্চয়ই রয়েছে, এতটা তুমি প্রভাব মানে কাজ করতে পারছো এত কিছু করে সামলে। আমার বাপের বাড়ি, আমার মা বাবা খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে আমি উঠে এসেছি সবাই, তার ফলে আমার বাবা বেশ গোড়া প্রকৃতির মানুষ, মহিলা খুব বেশি কিছু করবে। হ্যাঁ, বাবা আছেন, বাবা 84, মা নেই, মা চলে গেছেন 19-এ। তো এটা তো মা চলে যাওয়ার আগে তখন আমার জাস্ট কাজ শুরু হচ্ছে, আমি যে এই লাইনে কোনোদিন আসবো সে সমস্ত মা ভাবেনি, কিন্তু লেখালেখি, নাটক, নাচ, গান এসব আমি বরাবর করেছি। আর আমার শ্বশুর বাড়িতেও তারা সব কাজেই খুব আনন্দ পায় আমি যেটা করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি আমার স্বামীর সঙ্গে সংসার করি, স্বামী এবং 2 কন্যা নিয়ে, তো আমার প্রথম ইচ্ছার কথা প্রকাশ পায় আমার স্বামীর কাছে। অবশ্যই বাড়ির লোক সাহায্য না করলে এতটা দূর পৌঁছানো যাবে না। তো সে তার একটা বিশাল ভরসা, সে খুব স্বল্পভাষী, আমার মতো এত বকবক করে না, কিন্তু তার ভরসা যে আমি যেটুকু কাজ সারাদিনে যাই করি না কেন, তাতে কিছু মানুষের, কিছু সমাজের ভালো হয়, এইটুকু তার ভরসা, তাই আমি করতে পারি এত কিছু। সে আমাকে একদম ছেড়ে দিয়েছে এই সমস্ত কাজ করার জন্য।
দীপা আরেকটু কবিতা শুনি, তোমার কবিতা পড়ো, তারপর আমি আমার একটা মানে ইচ্ছের কথা বলবো, যদি তুমি কখনো তোমার ইয়ে হয়। আচ্ছা, আমি একটা কথা বলেই দিচ্ছি এখন, যে আচ্ছা দেখো, আমরা যারা 90 দশকে আমরা বড় হয়েছি ছোটবেলায়, যে একটা পাড়া কালচার দেখেছিলাম, যে পাড়ায় পাড়ায় একটা হৃদ্যতার ভাব, পাশে পাশে লোকজন এলে আমাদের বাড়িতে থাকতো বা যেত, যাওয়া আসা। সেই যে দুর্গাপুর কেন্দ্রিক কিছু তোমার করার ইচ্ছা আছে কি? সেই যে জিনিসটা বিশ্বায়নের পর আস্তে আস্তে উধাও হয়ে গেল আমাদের সামনে থেকে, আমাদের এখন চলে এলো একটা শপিং কালচার চলে এলো, মানে শপিং মলের একটা জীবনে চলে এলো। এটা নিয়ে যদি কোনো ভাবনা চিন্তা কখনো থাকে তুমি, এটা দুর্গাপুরকে নিয়ে কাজ করার দাদা ইচ্ছা তো অবশ্যই আছে, কিন্তু কি জানো তো, এবার কাজ করতে করতে কিছু মানুষ আমাকে ভালোবাসেন, সবাই আমাকে ভালোবাসেন অবশ্যই, কিন্তু ওই যে বললাম আমাদের ভেতরে একটা কুটকুটি, একটা হিংসা আছে। তো আমাকে বলছো, আমাকে তো সারাক্ষণ। তো এবার আমি যদি খুব অ্যাক্টিভলি এখন তোমার সঙ্গে এই লাইভে আসবো, এটা নিয়ে আমি একটু ভেবেছি যে অনেকের হয়তো খারাপ লাগবে, কষ্ট হবে। খারাপ লাগবে কেন? খারাপ লাগবে এটা তো অবশ্যই সবার একসঙ্গে ভালো লাগা সম্ভব। তুমি যেটা বলছো সেটা নয়, আমাকে তো অনেকে বলেছে যে দীপাকে আনছো না কেন জয়ন্ত তুমি, আমরা ওর কথা শুনতে চাই, অনেকে জানতে চাই। তো এরকম মানুষও তো আছে যারা তোমার কথা শুনতে চায়। আজকে যে একজন ডিরেক্টর মানুষের দুর্গাপুর থেকে যে কাজ করছে, এরকম মানুষের এটাও তো কতটা গর্বের, কতটা আমাদের কাছে একটা আশার ব্যাপার। দুর্গাপুরকে আমি খুব ভালোবাসি, দুর্গাপুরের জন্য করতে চাই, এবং আমি সারা বছরে দুর্গাপুরে শুধুমাত্র আমার যারা ফেসবুকের বন্ধু বা যাদের আমি পরিচিত তাদের জন্য নয়, দুর্গাপুরে যারা রাস্তার কোনায় চুপ করে বসে থাকে অনেকদিন খায়নি বলে, আমি দেখেছি এনজিও না দাদা, আমি শুধু এটা মনে হয় যে ওরাই বা হাসবে না কেন, ওরাই বা খাবে না কেন পেট ভরে, এসবগুলো আমার চোখেই পড়ে, আমি জানি না কি করে পড়ে, তো সেইগুলো করি। কিন্তু একটা ব্যাপারে আমি দুর্গাপুরের কাছে একটুখানি মন খারাপই হয়, এবং খুব আমি খারাপ লাগে ভেতরে ভেতরে। দুর্গাপুরের প্রতিটা মানুষকেই খালি সবসময় বড় প্রমাণ দিতে হয়, যে এই প্রমাণ কেন দিতে হবে? আমার শহর, আমার জায়গা, আমার জন্মস্থান, আমাকে তুমি কতটা ভালোবাসো আমি জানি, তুমিও জানো আমি কতটা তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু যদি শ্রদ্ধার জায়গাটা কমে যায় তাহলে তো সবটাই একটু ঢিলা হয়ে যায়। সত্যি সত্যি এই তুমি বলছো, এটা আমার মানে কত কষ্টের জায়গা। আমার আজকে দেশ পত্রিকায় আগেও বেরিয়েছে 2019 সালে কবিতা, আজকে লোকে সবাই বলছে। একটা সময় আমাকে কেউ একজন বলেছিল দুর্গাপুরে যে কবিতা চুরি করে, অবাক হয়ে গেছিলাম আমি। তো এরকম কথা শুনতেই হয়। আমাদেরকে এটা বলার আগে জানো তো ভাবতে হবে যে আমি যে এটা বলছি তাতে তাকে সবাই খারাপ ভাববে না আমাকে বেশি খারাপ ভাবছে, আমাকে সেটাই বলে। আমরা বিশেষ করে আমাকে বিশিষ্ট মানুষেরা, আমি খুব ব্লেস যে আমাকে রবীন্দ্র গুহ, আরতি কুমার বসু যারা প্রথম প্রজন্মে দুর্গাপুরে তারা এখনো আছেন, তারা বলেন যে আমার কথা। কালকেও কেষ্টদা ফোন করেছিল, কেষ্ট চট্টোপাধ্যায়, দুর্গাপুরে 92 বছর বয়স, ভাবছো? সে আমাকে তার লেখা নিয়ে পিএইচডি হচ্ছে, আমাকে প্রথম উনি বই পাঠাচ্ছেন বা তার কথা বলছেন। এর থেকে বড় পাওয়া কি আছে? রবীন্দ্র গুহ, যার কিনা সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ওঠা বসা ছিল, সে আমার কথা তার আত্মজীবনীতে লিখছে। আমি সবাইকে বলছি যে আমার আর কিছু লাগবে না, এর থেকে বড় আর পাওয়া কি আছে? সত্যি তাই। তো তুমিও এইসবে কিছু, আর আস্তে আস্তে কাজ করতে করতে মানে মাথা উঠে যাবে, মানে আর মন খারাপ হবে। হ্যাঁ, মন খারাপ নয়, খারাপই লাগে এটা ভেবে যে এই প্রতিবার নিজেকে প্রমাণ করা, কোন মঞ্চে উঠে কে কটা সম্মাননা পেলে আরো আমার কষ্ট দেয়। কেন সম্মাননা কিসের দরকার? আর বাচিক শিল্পীরা অনেক সময় বলেন, আমার সাথে দুর্গাপুরের সবারই খুবই পরিচিতি, যে দীপা মঞ্চতে উঠলেই অর্গানাইজার এসে বলে দেবে প্রত্যেকটা কথার আগে বিশিষ্ট কথাটা বলতে। বিশিষ্ট কবি, বিশিষ্ট গায়িকা, বিশিষ্ট নৃত্যশিল্পী। বিশিষ্ট কথাটার মানে একটা খুব ভাস্ট একটা এরিয়া। বিশিষ্ট যদি আমি নাইবা হলাম, কিন্তু আমার 4 লাইনের কবিতাতে যদি অন্য কেউ মুগ্ধ হয়, বাড়িতে গিয়ে আমার কবিতাটা ভাবে, সেটাই অনেক বড় প্রাপ্তি। বিশিষ্ট হওয়ার কবিতার একদম ভেতরে কথা বলেন, বড় বড় কবির কথা, এটা আমার কথা নয়। কবিতা যখন পাঠক হয়ে ওঠে তখনই কিন্তু কবিতার সার্থকতা। কবিতা মনে করো 4টি লাইন, তোমার কবিতার 4টি লাইনের হঠাৎ মনে হলো যে না, এটা তো আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। এক পাঠক হয়ে যখন, এইটাই বলছি যে কবিতা যখন পাঠক হয়ে ওঠে তখনই এটা কবির একজন সার্থক কবিতা হয়ে ওঠে। কতক্ষণ আমি তার মাথায় থেকে যেতে পারছি, এটাই সার্থকতা শিল্পীর। সে নাচিয়েই হোক বা গাইয়েই হোক, কবিতাই হোক, যাই হোক, বা ছবিই হোক। এই দাদা একটু আগে আমাকে একটা কবিতা বলতে বললেন, আবার একটা আমি যেটা বললাম যে আমি কোনো কাজ, হ্যাঁ
আমি কোনো কাজে অর্ধেক করতে পারি না, পুরো ঢুকে যাই কাজের মধ্যে। সেই নিয়ে একটা কবিতা। গভীর ছোবার নেশা, কিছুতেই কোনো কাজ অর্ধেক করতে পারি না। কিভাবে যেন ঢুকতে ঢুকতে গভীর ছোঁয়ার একটা নেশা হয় আমার। কাজ করার আগে সমস্ত হোমওয়ার্ক করি, বই পড়ে, গান শুনে, পছন্দের মেনু, শুভদিন মুখস্থ রাখি। পাঞ্জাবিতে নকশা আঁকা থেকে রোদে ডালের বড়ি দেওয়া, অথবা আঘাত ঝালিয়ে শুটিংয়ে অমিথ্যে কান্না, পায়ের ঘায়ের চিন্তায় রাত জাগা, উপহার না চেয়ে সঞ্চয় শেখানো, কোনোটাই দায়সারা করে অর্ধেক করা হয়নি। কিছুতেই কোনো কাজ অর্ধেক করতে পারি না। অর্ধেক কাঁদিনি, পুরোটা কেঁদেছি প্রতিবার চিৎকার করে জামার দ্বিতীয় বোতামে। অর্ধেক মাতৃত্ব আনিনি, মেটার্নিটি লিভ নয়, চাকরি ছেড়ে বেকারত্ব, তালাও মাইনের খামে। অর্ধেক সংসার করিনি, বিয়ের পর একদিনও বাপের বাড়ি যাইনি একা, পাছে টান কমে। কি মুশকিল! তাই তো অর্ধেক ভালোবাসা কেমন হয় সেটা রপ্ত হয়নি আজও। দোটানায় থাকিনি একটা দিনও, আদর শাসন মলমে আগলে 72.5 মাস, কোনোটাই দায়সারা করে অর্ধেক করা হয়নি। কিছুতেই কোনো কাজ অর্ধেক করতে পারি না। প্রতিটা সম্পর্ক, প্রতিটা কাজ, প্রতিটা তুমির কোনো ইচ্ছা আমি অর্ধেক অসম্পূর্ণ রাখতে চাই না এই জীবনে। কি মুশকিল! তাই তো অবহেলা উপেক্ষাটাও অর্ধেক করতে পারি না। কিভাবে যেন ঢুকতে ঢুকতে গভীর ছোঁয়ার একটা নেশা হয় আমার। তোমার তার ওনার ইচ্ছেই শেষ কথা আমার কাছে। প্রেম বা ঘৃণা যাই ফেরি করেছো তুমি, আমি অর্ধেক নয় পুরোটা কিনেছি। কোনোটাই দায়সারা করে অর্ধেক করা হয়নি। কিছুতেই কোনো কাজ আমি অর্ধেক করতে পারি না। বাহ, অসাধারণ অসাধারণ। সত্যি আমার মনে হয় তুমি কিন্তু অনেক দূর যাবে দীপা, মানে তোমার এই লেখা প্রমাণ দিচ্ছে। যাই হোক, আমরা অনুষ্ঠানের অনেক শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। তো তুমি আমাদের শহর নিয়ে কিছু বলো, যে দুর্গাপুর শহরে তো এখানে দেখেছো, এখানেই তুমি স্কুলে পড়েছো, এখানেই তোমার বড় হওয়া। তো সেই দুর্গাপুর কি এখনো আছে না? দুর্গাপুর কতটা পরিবর্তন হয়েছে তোমার চোখে? এবং দুর্গাপুরের শহরের ভবিষ্যৎ নিয়ে কিছু বলো। দুর্গাপুরে সেই সময় দেখেছি আমার বাড়িতে যদি ভালো তরকারি না হয়, সামনের বাড়ি জেঠির বাড়ি থেকে আমার জন্য ঝাল ছাড়া তরকারি আসে। দুর্গাপুরে হচ্ছে মা যাবে রাত 8টার পাড়ার সব কাকিমাদের সঙ্গে দেশবন্ধু ভবনে সিনেমা দেখতে, আর আমাদের 2 বোন গচ্ছিত থাকবো নিশ্চিন্তে সামনের বাড়ি জেঠুর কাছে। এ হলো দুর্গাপুরের। এত সুন্দর বলতে পারছো, এটা নিয়ে আমি একটা সিনেমা চাইছি তোমার কাছে। এ হলো আমাদের দুর্গাপুরের রূপ। মানে মণিমালা, বঙ্কিমচন্দ্র মণিমালা আমি খেলতাম, সেখানে নীলাঞ্জন রায়চৌধুরী ছিলেন হচ্ছে আমাদের রক্ষাকর্তা, দাদা যাকে আমরা বলতাম, যদিও তিনি আমাদের কাকু বলার মতো। তো আমাকে তিনি নিয়ে যাবেন হচ্ছে একটি পিকনিকে, আমার বাড়ি থেকে স্বভাবতই না করবে। তো তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা আমার বাবা মাকে এসে একটা কবিতা বলছো তুমি, আমার মনে হচ্ছে তুমি কবিতার মতো করে বলছো, সুন্দর। তো এই ছিল আমাদের দুর্গাপুর। কোথায় কার ব্যথা, কার হচ্ছে লাইব্রেরি কার্ড রিনিউ করা হয়নি, সে ডিউটি ছেড়ে সেই পাড়ার দাদা সবার লাইব্রেরি বই রিনিউ করে দিল। মানে এগুলো আমার পাড়ার কথা বলছি, আমি 10-এর 14 আর্যবাটে থাকতাম, এবং বাচ্চারা এত নিশ্চিন্ত থাকতো পাশের বাড়িতে যাওয়ার জন্য। আমরা আজকের দিনে ভাবি শুধু বাবা মাই বোধহয় তাকে শেখাতে পারে সব ঠিকঠাক, কখনো নয়। সমাজের দায়িত্ব প্রচুর, সমাজের কাকু কাকিমার কাছ থেকেও বাচ্চা শিখবে ভব্যতা, সভ্যতা, বোধ। দিদিমণির কাছ থেকে শিখবে, রিক্সাওয়ালা কাকুর কাছ থেকে শিখবে, যে জুতো সেলাই করতে আসে তার কাছেও শিখবে। আমরা কিছুতেই কুক্ষিগত করে রাখতে পারি না সন্তানকে, কারণ সন্তানই হচ্ছে ভবিষ্যৎ সমাজে। তাই বাচ্চাদেরকে যদি ভালো না করতে পারি আমরা, তাদের হাতে যদি আমরা কান্ডারি না ভাবি তাদেরকে সমাজের, আমরা তো একদিন হারিয়ে যাব। আমরা তো সবাই মধ্য বয়সে, কেউ একটু এগিয়ে কেউ একটু পিছিয়ে, আমাদের তো শেষ আছে, বিনাশ আছে। তাই ওদের কথা ভেবে অন্তত আবার সেই জায়গায় ফিরে যান। দিনে 4 ঘন্টা অন্তত মোবাইলটা সুইচ অফ করে রাখুন, একদম 4 ঘন্টা। ফেসবুকে গ্রুপে এত পোস্ট না দিয়ে, এত কথা সবার এত কমেন্ট না দিয়ে, শুধু পাশের বাড়ি প্রতিবেশীর সঙ্গে 4 জনে মিলে মাদুরে বসে আচার খান। আমার মাঝে কত আচার বানিয়েছে এবং কত উল বুনেছে ওই মাদুরে বসে। আর আমাদের মানে আমরা তো খারাপ হতে পারিনি, কারণ খারাপ ওরকম চট করে হওয়া যায় না। একটা
একটা অনেক বড় প্র্যাকটিস লাগে ভালো হতে গেলে, একটা অনেক অনুশীলন লাগে খারাপ হতে গেলে। তাই ভালো যদি ওরা বাড়িতে হয়, ওরা খারাপও বাড়িতে হচ্ছে। শহরটা বড্ড ভালো, গাছে ঘেরা, শহরটার মধ্যে একটা মিষ্টি প্রাণ। এত কিছুর জন্য আমি কলকাতায় চলে যেতে পারিনি, শহরেই পড়ে আছি, শহরেই আছি। তুমি তো আমরা তাহলে তো গর্ব করব কাকে নিয়ে, আমরা যেন বলতে পারি যে দুর্গাপুরের দীপান্বিতা। হ্যাঁ, খুব কষ্ট হয় এখান থেকে গিয়ে ওখানে 8 ঘন্টা ফ্লোর করতে, খুব কষ্ট হয়। সন্তানদের জন্য সবকিছু রেখে ইয়ে করে ওখানে গিয়ে ভিডিও কল করে আমার পোষ্যদের সঙ্গে কথা, এরকম করে অনেক কষ্ট হয়। কিন্তু শহরটাকে এতটাই ভালোবাসি, শহরের মানুষের প্রতি আমার গভীর আস্থা, গভীর সম্মান। শুধু এইটুকু চাইবো যে এবারের পুজোতে পাড়াতে 1 দিন 2 দিন আর লাইভ না দেখে বা ফ্যামিলি নিয়ে বাইরে না গিয়ে পুজো প্যান্ডেলে গিয়ে বসুন। পুজো প্যান্ডেলের যে আড্ডা, সেটা যদি ফেরে না, সেটা যদি ফিরতে পারে না, এই যে আমি 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 একদম শেষ হয়ে যাবে। শুরু হোক এই আমির, শেষ হোক তুমি দিয়েই সব কিছু। যত রবি ঠাকুরের গান সব তুমি দিয়ে, আমি দিয়ে কিছু নেই। আমিতে আমরা বড্ড আটকে গেছি। খুব সুন্দর কথা বললে, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ধন্যবাদ দীপা, তুমি সত্যি একজন সার্থক পরিচালক। মানে আমার চোখের সামনে ভেসে উঠছিল যেভাবে তুমি আমাদের দুর্গাপুরের কথা বলে। আচ্ছা, আমি আরেকটি শেষ প্রশ্ন করব তোমাকে, যে ভবিষ্যৎ প্রজন্মের যারা আসতে চান এই লাইনে, মনে করো তাদের জন্য কি বার্তা, এবং আজকের মেয়েদের জন্য তুমি কিছু বার্তা দাও। আজকে মহালয়ার দিন দেবীপক্ষ শুরু হচ্ছে, তো আজকে মেয়েরা তো অনেক কাজ করছে এবং সব কিছুই, এবং একজন আধুনিক মানে আমার মনে হয় যে একজন আধুনিক নারী মানে যে তার কাজকর্মটাই আধুনিক। আধুনিকতাটা তার সৌন্দর্য নয়, তার কাজ, তার ব্যক্তিত্ব, এটাতেই। এটা নিয়ে কিছু বলো, আধুনিক নতুন প্রজন্মের জন্য কিছু বার্তা দিয়ে যাও। আমরা খুব মানে সম্মানিত বোধ করছি আজকে তোমাকে পেয়ে। আজকে অনেক খুব ভালো সাহিত্য আড্ডা হলো। সকলেই হয়তো পরে বলবেন, অনেকেই কমেন্ট করছেন, আমি উত্তর দিতে পারছি না। যেমন সুমনা মুখার্জি লিখছেন ভীষণ দামি কথা বলছেন, মালতী দিও বললেন যে অর্ধেক করতে পারে না কোনো কাজই, এটা তোমাকে দেখেই বুঝি। সত্যি তাই। তো বলো কিছু। সবাইকে অনেক ধন্যবাদ যারা লাইভ দেখছেন বা যারা পরেও লাইভটা দেখবেন, এবং জয়ন্তদাকে আবারও ধন্যবাদ জানাই। আমি ভবিষ্যৎ প্রজন্মের অর্থ বুঝি না, আমি শুধু জানি তারা চিন্তা করতে পারে এবং তারা পরিবর্তন আনতে পারে। একমাত্র আমরা পরিবর্তন আনতে আর পারি না, আমরা শুধু ভেবে ভেবে ক্লান্ত, আমাদের শরীরে ফ্যাটিক চলে এসছে, ভাবতে পারি আমরা। তো পরিবর্তন আনতে গেলে তো ছোটদেরকে ধরতে হবে সবকিছু, কলম বলো, ভিডিও রেকর্ডিং বলো, সব কিছু। আমি বলবো বাবা তোরা শুধু একটা কাজ কর, সারাদিনে যেটাই করবি সেটা দেখে শুনে বা পড়ে কারোর যেন মনের ভেতরে একটু কুটকুট করে, মনের ভেতরে যেন কাঁদে, মনটা যেন কাঁদে। এইটা যদি তুমি তোমার সৃষ্টিতে আনতে পারো, যে তোমার জিনিসটা একবার নয় সে বারবার দেখবে, তাহলে কিন্তু তুমি অনেক সবকিছু দিয়ে মানে মানুষের পাশে দাঁড়িয়েও বলছো, মানে লেখালেখি হোক বা মানুষের পাশে দাঁড়ানো হোক। আর খুন, ধর্ষণ, রাহাজানি, ব্যাংক ডাকাতি, এ তো মানুষের রন্ধ্রে চলে এসছে। এই নিয়ে আর ছবি কেউ বানিও না, গল্প কেউ লিখো না। ওখান থেকে আমরা কি করে বেরোবো তা নিয়ে গল্প লেখো, তা নিয়ে গল্প লেখো। খারাপ আমাদের মধ্যে এমনিই আসে, ভালো পজিটিভ, আমাদের সব পজিটিভ জিনিসকে আমাদেরকে চয়েস করতে হয়। একদম, ওটা আমাদের নিজস্ব পছন্দ। অশান্তি আসবে, খারাপ লাগা আসবে, অবহেলা আসবে, ঘৃণা আসবে, না চাইলেও আমার হিংসা আসবে, রাগ আসবে, কিন্তু আমার ভালোবাসা আসবে, আদর আসবে। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। সেই জন্য নিজের ইচ্ছা, নিজের চয়েসে ভালোটা বেছে নাও, তুমি ভালোই থাকবে, তোমাদের হাতেই সবকিছু। না, আর আরেকটি কথা যেটা আমি বলছি, যে ভবিষ্যৎ প্রজন্মে যদি কেউ তোমার এই সিনেমা পরিচালনায় আসতে চায়, তাদের জন্য কিছু বার্তা দাও। নিশ্চয়ই। আমি প্রথমে বলবো যে প্রথমে আমরা যেটা এখন সবাই ভুল করি, বিশেষ করে ছোটরা, তো আমরা খুব আদরে ছোটদেরকে মানুষ করি প্রত্যেকটা বাড়িতে, খুব কঠিন পথ। হ্যাঁ, খুব কঠিন পথ। আর শুরু কিন্তু কখনোই কেউ 5 তলা থেকে শুরু করে না, শুরু করতে হবে 1 তলাতে। তুমি প্রথমে অভ্যাস করো প্রতিদিন 4 লাইন লেখার। অন্যের গল্পে তুমি ছবি বানাবে, এ তোমার পরিচালক ভাবনা নয়। তুমি কিছু বলো, তুমি কত সুন্দর গল্প বলতে পারো, সে পরবর্তীতে তুমি অন্যের গল্পে ছবি বানাতে পারো, শর্ট ফিল্ম বানাতে পারো, মিউজিক ভিডিও বানাতে পারো, কিন্তু ভাবনা তোমার। সেজন্য তোমাকে 10 লাইন লিখতে হবে, যেটার তুমি একটা চিত্রায়ন দিতে পারো, যেটার একটা ছবি হতে পারে। অবশ্যই তোমরা যারা নতুনরা কাজ করতে চাও,
কিভাবে কাজ করতে পারবে বা কিভাবে শুরু করবে, অবশ্যই আমার কাছে এসো, আমি নিশ্চয়ই হেল্প করব। তবে বলবো নিজের ভেতরে কি করতে চাও সেটা খুব পরিষ্কার, তোমার কি করে ভিউ হবে তোমার ভিডিওটাতে, এটা কখনো টার্গেট নয়, এটা কিন্তু টার্গেট না, একদম টার্গেট না, নিজের ভিতরের ইচ্ছেটা থাকা উচিত। একদমই তাই, একদমই তাই। খুব সুন্দর বললে দীপা, আমরা খুব সম্মানিত বোধ করছি। আমরা আমাদের লাইভ আড্ডা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার হাতে আঁকা একটি ছবি তোমাকে দিলাম আর কিছু বই দিলাম। খুব ভালো থাকো, তুমি এইভাবেই এগিয়ে চলো, হ্যাঁ, আরো সামনের দিকে এগিয়ে চলো। অনেক শুভেচ্ছা রইল। আমি জানি তুমি অনেক বহুদূর যাবে। তোমার কথা শুনে আমার আজকে মনে হলো যে তুমি ভীষণ একটা দৃঢ়চেতা তোমার মধ্যে ভাব রয়েছে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।